ক্রমেই খারাপের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। তেল আবিবকে সহায়তাকারী দেশে হামলার হুমকি ইরানের, জ্বলবে তেহরান, বলছে ইসরায়েল। ফেব্রুয়ারিতে নির্বাচনে গণতন্ত্রের সুবাতাস দেখছে বিএনপি, আগে সংস্কার চায় এনসিপি। লন্ডনে প্রধান উপদেষ্টার যৌথ ব্রিফিংয়ে নাখোশ জামাত। ঈদ ছুটির শেষ দিনে ঢাকা অভিমুখে কর্মজীবী মানুষের ঢল, বাস, ট্রেন, লঞ্চে সমান ভিড়। উৎসব শান্তিপূর্ণ হয়েছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং একযোগে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের অগ্রগতি মাত্র ৩৮%। ৩ গুণ ব্যয় বাড়লেও সাড়া নেই অর্থায়নকারী কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। ক্রমে খারাপের দিকে যাচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টে হামলা অব্যাহত রেখেছে দেশ দুটি। সবশেষ ইসরায়েলের ৩টি যুদ্ধবিমান ভূপাতিত ও ২ পাইলটকে আটকের দাবি করেছে তেহরান। শত্রুপক্ষকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারিও রেখেছে তারা। এদিকে হামলা অব্যাহত রাখলে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সংঘাত বাড়ছেই। দুদেশের হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের মোট ৩টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। পাশাপাশি ২ জন ইসরায়েলি পাইলটকে আটক করার দাবিও জানিয়েছে তারা। এরই মধ্যে ইসরায়েলকে সহায়তার বিষয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করেছে তেহরান। বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানি হামলা প্রতিহতে সাহায্য করলে মধ্যপ্রাচ্যে থাকা তাদের সামরিক ঘাঁটি ও জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। এদিকে ইসরায়েলে ফের হামলা চালালে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের উপর আঘাত হানলে ইরানকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার ইসরায়েলি হামলায় আরও ৩ ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এ নিয়ে তেহরানের অন্তত ১২ শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় ইরানি বার্তা সংস্থা তাসনিম। ওদিকে ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিবাদে জড়িয়েছেন দেশ দুটির প্রতিনিধিরা। বৈঠকে ইসরায়েলের এই আক্রমণকে বর্বর বলে আখ্যা দেয় ইরান। তাদের দাবি, পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা নস্যাৎ করতে এই হামলা চালিয়েছে তেল আবিব। অন্যদিকে পারমাণবিক হামলার হুমকি প্রতিহত করতেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েল প্রতিনিধির। সংঘাতময় পরিস্থিতিতে ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানের ক্ষমতাসীন সরকারকে নিপীড়ক উল্লেখ করে খামেনি প্রশাসনের বিরুদ্ধে দেশটির জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলকে দ্রুত সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে চীন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন একপেশে হবে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি। তবে যুবদল নেতারা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সবার জন্যই মঙ্গলজনক হবে। আর কমিউনিস্ট পার্টি বলছে, রাজনৈতিক অচলাবস্থা কাটাতে ডিসেম্বরকে টাইম ফ্রেম ধরেই নির্বাচনের পথে এগিয়ে যাওয়া উচিত। যদিও সাধারণ মানুষ মনে করেন প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্ভব। রেজা খানের রিপোর্ট। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আভাস দেয়া হয়। ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। যদি তাই হয়, তবে বিভিন্ন খাতের চলমান সংস্কার বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্ন উঠেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াই উচিত, আর সংস্কার যেটা এর মধ্যেই ইচ্ছা করলে সম্ভব। বর্তমানে সব জায়গায় ক্যাচাল, এই ক্যাচালের ভিতরে নির্বাচন যদি দেয় তাহলে ভাই সুষ্ঠুভাবে নির্বাচন হবে না ভাই। যে সংস্কার যেটা করতে চাচ্ছে তাতে যতটুকু সময় লাগে ততটুকু সময় দেওয়া উচিত। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনির মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা নির্দিষ্ট একটি দলের পক্ষে যাবে, আর সংস্কারের দাবি বাস্তবায়ন না হলে রাজনৈতিক কর্মসূচির পথে হাঁটবে এনসিপি। নুরুল হক নূরের সেই পটুয়াখালীতে তাকে কিভাবে অবরুদ্ধ করে রেখেছে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য। তো আপনি এই পরিস্থিতি যদি নির্বাচনের কথা বলেন,
তাহলে আলটিমেটলি আপনি নির্বাচন কিছু করতে পারবেন না, আপনি একপাক্ষিক একটা নির্বাচন হবে। তবে তরুণদের নিয়ে গঠিত দলটির দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন যুবদল নেতারা। এরা বলে যে গতকালকে ডক্টর ইউনূস সাহেব যে বৈঠক করেছেন এটা জনগণের সাথে বিক্রি করা হয়েছে। এটা জনগণের এই যে জুলাই আগস্টে যারা হত্যা হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। কিভাবে হলো? যে আলোচনা হয়েছে ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, আমি মনে করি এটা 18 কোটি মানুষের সুফল বয়ে আনবে। এদিকে সংস্কার ও গণহত্যার বিচার প্রক্রিয়ার মধ্যেই ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলে মনে করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার এইটা করা এবং নির্বাচন দরকার। আমরা এটা পরিষ্কার ভাষায় বলেছি যে আমরা অঙ্কে দেখি, রাজনীতির অঙ্কে এই কাজগুলো খুবই করা সম্ভব ডিসেম্বরের মধ্যে। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার প্রমাণও দিতে হবে বলে মনে করেন তিনি। এই যুক্ত বিবৃতি কিন্তু যদি কিন্তু আছে, সুতরাং এই বিবৃতি এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। অন্য কিছু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে যৌথ বিবৃতি দিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। এতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলেও মনে করেন দলটি। এ বিষয়ে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। দেশে ফিরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো উচিত ছিল বলে বিবৃতিতে জানায় জামায়াত ইসলামী। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের উপযুক্ত সময় এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এপ্রিলে নির্বাচন আয়োজনে অনেক প্রতিবন্ধকতা আছে। বিকেলে গাজীপুরের ভবানীপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফর্ম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ এক শ্রেণীর মানুষের সহ্য হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হচ্ছে অনেকের মনে জ্বালা হয়ে গেছে। আপনি কখন প্রচারণা চালাবেন, কখন আইনি প্রক্রিয়া হবে, কখন নমিনেশনকে জমা দেবে, কখন প্রচার চালাবে, কিভাবে প্রচার চালাবে, সারাদিন রোজা রেখে কি করে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব? তো এর মধ্যে তো কোনো রমজান নাই, কোরবানি ঈদ নাই, অন্যান্য ঈদ নাই, রোজা নাই, কিছু নাই। নির্বাচন কমিশন যদি এই তারিখ ঘোষণা করে তাহলে এর চাইতে উপযুক্ত সময় কি এপ্রিল মাস? এপ্রিল মাসে হতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্রের পুনরুদ্ধারের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক গণতান্ত্রিক আন্দোলনকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে বলেও অভিমত তার। জাতীয় প্রস্তাবে নির্বাচন এবং জাতীয় ঐক্য নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে দেশে জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, তাই মতবিরোধ ভুলে জাতীয় স্বার্থে দেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন জরুরি। গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। ফ্যাসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার, গণমানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। কিন্তু নির্বাচন চাই না এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। ফ্যাসিবাদ নানানভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। মামলা জটের কারণে বিচার প্রার্থীরা আদালতের উপর আস্থা হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেন আইন সংশ্লিষ্টরা। রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতে, সরকারি আইনগত সহায়তা প্রতিষ্ঠানকে দক্ষ করে গড়ে তোলা গেলে বছরে 1 থেকে 2 লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব। মুনতাসির মামুনের প্রতিবেদন। মামলা জট নিরসন ও ন্যায় বিচার নিশ্চিতে বেইলি রোডের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে সেমিনার আয়োজন করা হয়। এতে আইন সংশ্লিষ্টরা মামলা জট নিরসনের কিছু সুপারিশ তুলে ধরেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রতি বছর দেশে বিভিন্ন আদালতে 5 লাখের বেশি মামলা হয়। এর মধ্যে সম্পূর্ণ নিষ্পত্তি হয় 34,000। তবে সরকারি আইনগত সহায়তা প্রতিষ্ঠানকে দক্ষ করে গড়ে তোলা গেলে বছরে 1 থেকে 2 লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা 3টা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে। একটা হচ্ছে দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা। সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। আমাদের যে থার্ড লক্ষ্য সেটা হচ্ছে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া। জেলা আদালত ভবন ও প্রযুক্তিগত সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাদের যদি কোনো জায়গায় লিগ্যাল এইড দিতে গিয়ে যদি আমাদের সমস্যা হয়, ভবন স্থান সংকুলন হচ্ছে না, আমরা ব্র্যাকের কাছে যাব, ব্লাস্টের কাছে যাব, প্রশিকার কাছে যাব, আপনাদের সাথে এমওইউ করবো যে ভাই আপনি সপ্তাহে 2টা দিন আপনার বিল্ডিংটা যে ছুটির দিনটা আছে সেটা আমাকে ইউজ করতে দেন। আমরা এগুলিকে এক্সপ্লোর করি না, আমরা প্রথম এগুলি এক্সপ্লোর করব। দ্রুত ও স্বল্প খরচে মামলা নিষ্পত্তিতে বিচারক সহ আইন পেশায় জড়িতদের সহায়তা কামনা করেন আইন উপদেষ্টা। মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000। আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহার ছুটির শেষ দিনে নানা পথে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সদরঘাট টার্মিনালে আসা প্রতিটি লঞ্চে ছিল যাত্রীতে পরিপূর্ণ। সড়ক ও রেলপথের চিত্র একই রকম, প্রতিটি বাস ও ট্রেনেই গাদাগাদি ভিড়। যমুনা সেতু এলাকা ছাড়া সব মহাসড়কেরই যাত্রা ছিল স্বস্তির। মুনতাসির মামুনের আরও একটি প্রতিবেদন। 2 লঞ্চের লোক 1 লঞ্চে লইছে ভাই, মানুষ দেখছেন। ভোরের আলো ফোটার আগেই একে একে লঞ্চ ভিড়ছে ঢাকা সদরঘাটে। নারীর টানে গ্রামে যাওয়া মানুষ সদল বলে ফিরছেন কর্মস্থলে। ফাঁকা ঢাকা আবারও যেন প্রাণ ফিরে পাচ্ছে তাদের পদভারে। যেখানে লঞ্চ লাগে 2টা সেখানে হয়তো একটা আসছে। লঞ্চে অনেক যাত্রী ভিড় ছিল, যেমন আমরা কেবিনে আসছি, কেবিন থেকে যে একটু ওয়াশরুমে যাবো এরকম যাওয়ার মতো সুযোগ ছিল না। আলো কিন্তু অনেক ভোগান্তি, 600 টাকা দিয়ে টিকিট কেটে আসতে হয়েছে। তারপর অতিরিক্ত যাত্রী লঞ্চের ভিতরে অনেকবার হাতাহাতি হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশনেও দেখা গেছে একই চিত্র। বগির ভেতর থেকে শুরু করে ট্রেনের ছাদ যাত্রীদের ভিড়ে ঠাসা। টিকিট কেটে আমরা সিট পাই নাই, সাদা আসছি। জ্যাম যুদ্ধ করে আবার উঠতে হয়েছে ভাই, জ্যাম ছিল ভাই, প্রচুর জ্যাম। ভালোই লাগছে, ঈদ করে আসলাম। হাঁটার যে জায়গাটা, সেই জায়গাটা পুরোটা মানুষ দিয়ে ভর্তি। সড়ক পথেও এবার ফিরতি যাত্রা বেশ স্বস্তিদায়ক। তবে খানিকটা ভোগান্তি ছিল যমুনা সেতুর 2 প্রান্তে। শনিবার সকাল থেকে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে নলাকা এবং টাঙ্গাইলে এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে আসে। ঈদ আনন্দ শেষে কর্মজীবীরা ফিরে আসার চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ ছুটি শেষে কর্মস্থলমুখী ভিড়ের সঙ্গে স্বাভাবিক চেহারায় ফিরছে রাজধানী ঢাকা। বেড়েছে যানবাহনের সংখ্যা, লঞ্চ বাস টার্মিনালের আশেপাশে সৃষ্টি হয়েছে যানজট। এ বিষয়ে আরও জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, ঢাকামুখী মানুষের ভিড় এবং রাজধানীর রাস্তাঘাটের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? জেরিন, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর অন্যতম যেই পরিচিত বাস টার্মিনাল, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। আমরা গাবতলী বাস টার্মিনালে এসে যেমনটা দেখতে পাচ্ছি যে উত্তরাঞ্চলের বিভিন্ন রুট থেকে অসংখ্য বাস গাবতলীতে এসে থামছে এবং সেখান থেকে হাজার হাজার যাত্রী বাস থেকে নামছেন, যারা কর্মের তাগিদে ঢাকায় ফিরছেন অথবা রাজধানীতেই যারা থাকেন সে সমস্ত মানুষ যারা নারীর টানে বাড়িতে গিয়েছিলেন ঈদের ত্যাগের মহিমায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, সেই সমস্ত মানুষেরা আজ ঢাকায় ফিরতে আজকে প্রায় ছুটির শেষ দিন বলা চলে। শেষ ছুটির দিনে তারা প্রচুর লোক এসে এখানে নামছেন। আমরা অন্যান্য রুটগুলোতেও দেখেছি, সেখানেও মানুষ ঢাকায় ফিরছেন এবং ঢাকায় ফিরে তারা কর্মে যার যার কাজে যোগ দিবেন অথবা তাদের বাসা বাড়িতে ফিরবেন। এমন মানুষেরা ঢাকায় একে একে বিভিন্ন পরিবহনে করে তারা ঢাকায় এসে পৌঁছেছেন। আমরা বলতে পারি যে এই দীর্ঘ যেই ঈদের ছুটি, সেই ছুটি শেষ করার পরে ঢাকা এক ধরনের কর্মমুখর হয়ে উঠবে তেমন একটি পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে, যেটা আমরা গত 2 দিনে দেখেছি। তেমন একটি বাড়তি চাপ নেই। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রুটের
যেই বাসগুলো তারা এসেছে, আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যাত্রীরা জানিয়েছে যে বিভিন্ন সড়কে তারা এসেছেন, সড়কের শৃঙ্খলার কথা, সড়কে কোথাও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তারা দেখেননি। আমরা একজন যাত্রীর সঙ্গে যদি একটু কথা বলতে চাই। ভাইয়া, কোথা থেকে এসেছেন আপনি? আমি আসছি চুয়াডাঙ্গা থেকে। আচ্ছা, এই রাস্তার অবস্থা কেমন দেখলেন সব মিলিয়ে? এবার ঈদযাত্রা কেমন হলো ঘুরে আসাটা? রাস্তার অবস্থা বিশেষ করে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে এখানে এসে আমরা প্রচণ্ড জ্যামে পড়েছিলাম। তাছাড়া ওভারঅল ওইদিকে আর এদিকে কোনো সমস্যা ছিল না, কিন্তু ঘাটের যে জ্যামটা এইটা আমরা প্রচণ্ড জ্যাম পাইছি। যেমনটা শুনছিলেন যে মোটামুটি ফেরিঘাটে আসার পরে কিছুটা যানজট ছিল, এছাড়া রাস্তায় সার্বিকভাবে কোনো যানজট ছিল না এবং সবাই খুব স্বাচ্ছন্দ্যেই এবারের ঈদযাত্রা শেষ করে ঢাকায় ফিরতে পেরেছে। সব মিলিয়ে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জেরিন, অসংখ্য ধন্যবাদ মারুফ আপনাকে। দু একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মরণাস্ত্র থাকবে না বলেও জানান তিনি। বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। এখন তো মরণাস্ত্র বলতে দিয়ে আপনি তো ওই কি বলে একটা চাকুও তো মরণাস্ত্র, ওটা দিয়ে তো মানুষ মেরে ভালো না। আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে, তবু আছে এটা তো একটা কোনো লিমিট নাই, এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হতে থাকবে। ছোটোখাটো দিয়ে একটা ঘটনা যে ঘটে নাই তা না, দিয়ে একটা চুরি হয়েছে, দিয়ে একটা চিন্তাই হয়েছে, বাট বড় ধরনের কোনো সমস্যা হয়নি। দেশের 38 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। তবে আগামী 24 ঘন্টায় এসব অঞ্চলের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে কমে আসবে গরমের তীব্রতা। দর্শক, এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়ত বাপ্পি। বাপ্পি, তাপপ্রবাহ জনজীবনের কেমন প্রভাব ফেলছে? রিঙ্কু, আপনি জানেন যে বেশ কয়েকদিন যাবতীয় কিন্তু সারা বাংলাদেশে যে তাপপ্রবাহ বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু ময়মনসিংহ অব্যাহত আছে। তো আমরা যে বিষয়টি দেখেছি যে এই যে তাপ প্রবাহের কারণে যে ভ্যাপসা গরম, সেই গরমের কারণে কিন্তু ময়মনসিংহের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের উপর প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন আনে দিন খায় এবং যারা বিভিন্ন পরিবহন চালনার সাথে জড়িত, রিক্সাওয়ালা, অটোওয়ালা, তারা কিন্তু বেশ বেকায়দায় পড়েছে। এবং যে বিষয়টি বলছিলেন যে এই যে তাপ প্রবাহের কারণে কিন্তু সড়কে চলাচল কম হচ্ছে এবং মানুষজন প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বের হচ্ছে না, যে কারণে কিন্তু তাদের যে রোজগারের যে পথ, সেই পথ কিন্তু অনেকটাই সীমিত হয়ে গিয়েছে। তবে একটি খবর যে আজ ময়মনসিংহে এক পশলা বৃষ্টি হয়েছে, যে কারণে যে আগে গত রাতে যে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং গরমের যে তীব্রতাটা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি অনুভূত হতো, সেটা কিন্তু আজকে সকালে কিছুটা কমে এখন কিন্তু ময়মনসিংহে 28 থেকে 30 ডিগ্রির ভিতরে তাপমাত্রা আপ ডাউন করছে। তবে যে গরমের যে তীব্রতা, যে ভ্যাপসা গরমের যে তীব্রতা, সেটি কিন্তু এখনো রয়ে গেছে। তো সাধারণ মানুষ মনে করছেন যে যত দ্রুত এই গরমের তাপমাত্রা কমে আসবে তত দ্রুতই কিন্তু জনজীবনে স্বস্তি ফিরে আসবে। তো রিঙ্কু, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।
দেশে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে ডেঙ্গু এবং করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর জারি করা 11 দফা নির্দেশনা মানা হচ্ছে না। এর চেয়েও বড় বাস্তবতা হচ্ছে অধিকাংশ মানুষই জানেন না যে দেশে আবারও করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে। গত 4 জুন রাজধানীতে করোনা আক্রান্ত হয়ে 1 এবং 13 জন, মারা যান আরও 2 জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গত 11 জুন 11টি নির্দেশনা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলে 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 169 জন। এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট 29 জনের মৃত্যু হয়েছে। একযোগে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র 38%। অথচ ভারতীয় ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পটির খরচ দ্বিতীয় দফায় বাড়ানো হয় আরও 3 গুণ। বাড়তি খরচ ও নকশা পরিবর্তন অনুমোদনের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে করা আবেদন 19 মাসেও সাড়া পায়নি মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রকল্প হাতে নেয়ার আগে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত। রেল নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। মেট্রোর মতো ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইন ডুয়েল গেজ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। 800 কোটি টাকার এই প্রকল্পের কাজ থমকে গিয়েছিল 8000 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাছে। ঢাকা টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ রেল লাইন নির্মাণ প্রকল্প 2012 সালে অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। এরপর দরপত্র প্রক্রিয়া শেষ করতে সময় লাগে আরও 6 বছর। 2019 সালে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2023 জুনে, কিন্তু তাতে বাদ সাধে ভূমি অধিগ্রহণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। এলিভেটেড এক্সপ্রেস দিয়ে বেশিরভাগ সময় বড় লোকেরা চলাচল করে, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই গরিব। আমরা তো বিলাসবহুলভাবে আমরা জীবনযাপন করতেও পারি না, ওইভাবে আমরা যাতায়াতও করতে পারি না। প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের যাতায়াতের সুবিধা, অনেক সুযোগ সুবিধা হবে। আমরা স্টুডেন্টরা খুব সহজে যাতায়াত করতে পারতাম। গাজীপুর থেকে মনে করেন যে কমলাপুর পর্যন্ত যে ট্রেনগুলো যাতায়াত করে, কোচিং যদি খুব সহজভাবে হয়ে যায় তাহলে মানুষের কষ্টটা একটু কমে যায়। 2023-এ 3 গুণ বাড়িয়ে প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয় 3342 কোটি টাকা। কাজের মেয়াদ বাড়ে 2027 সালের জুন পর্যন্ত। এতে বেড়েছে কাজের পরিধিও। বিদ্যমান লাইনগুলো আমাদের প্রজেক্টের আওতায় এটা 60 কেজি রেল দিয়ে আপগ্রেড করা হবে, যার জন্য আমাদের শুরুতে যখন স্কোপ ছিল 60 কেজির স্কোপ ছিল হলো 71 কিলোমিটার, এখন এটা বেড়ে দাঁড়িয়েছে 137 কিলোমিটারের মতো। কাজের পরিমাণও দ্বিগুণ হয়ে গেছে। তবে বাড়তি খরচ ও নকশা পরিবর্তনের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাড়া না পাওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যখন ড্রাফট কন্ট্রাক্টটা এক্সিম ব্যাংকের কনকারেন্সের জন্য পাঠালাম তাদের সম্মতির জন্য, তারপর থেকে এটা 19তম মাস চলছে, আমরা এখনো এক্সিম ব্যাংকের সম্মতি পাইনি। এই বিষয়টা নিয়ে বেশ কয়েকবার ইআরডি সহ তাদের যে এক্সিম ব্যাংক হেডকোয়ার্টার, তাদের যে এমইএ আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারতের, এগুলি সহ গত 2 বছর ধরে বিভিন্ন সময়ে মতবিনিময় মিটিং হচ্ছে, বায়োলেটারাল মিটিং হচ্ছে, অনলাইনে মিটিং হচ্ছে, কিন্তু জিনিসটা এখনো নিষ্পত্তি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রকল্পে আমলাতান্ত্রিক জটিলতার মাসুল গুনতে হয় জনগণকে, যা মোটেও কাম্য নয়। আবার ঢিলেমির কারণে সার্বিক অর্থনীতিও ক্ষতির মুখে পড়ে। টঙ্গী পর্যন্ত এই শাটল সার্ভিসটা করলে যদি দেখা যায় যে মানুষ বেশি উপকৃত হবে, এলিভেটেড এক্সপ্রেসের ইউজটা কমে যাবে, দেশ আমাদের, অর্থ আমাদের, আমাদের প্রত্যেকটা অর্থের ভাগিদার কিন্তু আপনার এই সাধারণ মানুষ। সুতরাং আমাদেরকে বিবেচনা করে চলতে হবে যে আমি কিভাবে সদ্ব্যবহার করতে পারি। সম্ভাব্যতা সমীক্ষা ছাড়া এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার সমালোচনাও করেন তিনি। কে খুশি হইব, কে অখুশি হবে, ওইটা বিবেচনা করে জনগণের প্রকল্প করা উচিত না। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। অচলাবস্থা কাটিয়ে টানা 18 দিন পর স্বাভাবিক হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সেবা। সকাল থেকে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে ওঠেন। এতে স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের মাঝে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানান, জুলাই আন্দোলনে আহত 5 জনের ছাড়পত্র প্রস্তুত, বাকি 50 জনকে পলাতক হিসেবে পুলিশকে জানানো হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে সংঘর্ষের জেরে বন্ধ থাকার 18 দিন পর স্বাভাবিক হয়েছে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কার্যক্রম। শনিবার সকাল থেকেই দায়িত্বে ফেরেন চিকিৎসক, নার্স ও স্টাফরা। ভিড় বেড়েছে সেবা প্রার্থী ও স্বজনদেরও। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সেবা না পাওয়ার কষ্টের কথা জানান রোগী ও স্বজনরা। না, এর আগে একবার আসছিলাম, এসে বদ্ধ পাইছে, তখন দেখাইতে পারিনি। আমি অনেক আগে অপারেশন করে গেছিলাম, এখন আবার আজকে আসছি, ওই চোখের সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য আসছি। আজকে মোটামুটি কাজ ভালোই হচ্ছে, মোটামুটি আমরা সেবা পাইছি আজকে ভালো। ভোগান্তিত জনগণের, আমাদের যে সাধারণ যে পাবলিক যারা আমরা দূর দূরান্ত থেকে আসছে, আমরা এদের আমার তো আরো সিরিয়াস রোগী আছে, তাদের আরো অনেক ক্ষতিগ্রস্ত তারা। সংঘর্ষের পর বন্ধ হয়ে যাওয়া হাসপাতালেই ছিলেন জুলাই আন্দোলনে আহত 5 জন। ভারপ্রাপ্ত পরিচালক জানান, আহত 50 জন কাউকে কিছু না জানিয়ে নিজেদের চিকিৎসা ফাইল সহ ঈদের সময় হাসপাতাল ছেড়ে চলে যায়। তাই তাদের পলাতক উল্লেখ করে পুলিশকে জানানো হয়েছে। হাসপাতালটা পুরোপুরি চালু করেছি। আজকে আমাদের ভর্তি পেশেন্টের সংখ্যা হচ্ছে 53 জন। বিনা অনুমতিতে তো যেতে পারবেই না, তারপরে তারা তো গেছেই বিনা অনুমতিতে, এবং সঙ্গে 50টা ফাইল তারা নিয়ে চলে গেছে। ওই 50 জনকে আমরা অ্যাবসকন্ডেড দেখাইছি, এটাই আমরা পারি, এটা পুলিশকে জানানো আছে। হাসপাতালের প্রবেশ মুখে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান। বহিরাগত কেউ যেন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সাধারণ রোগীর পাশাপাশি। তো এই বিষয়টি দেখার জন্যই আমরা এখানে বাহিরের নিরাপত্তাটি বাড়িয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে গত 28 মে চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় হাসপাতালটির পুরো সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। 4 জুন থেকে জরুরি বিভাগে সীমিত পরিসরে সেবা চালু হয়, আর বহির্বিভাগ চালু হয় গত বৃহস্পতিবার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পঞ্চগড়ে পৃথক 2 সীমান্ত দিয়ে 4 ভারতীয় এবং 12 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দুপুরে তাদের পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া থানায় হস্তান্তর করেছে বিজিবি। ভোরে পঞ্চগড় সদর উপজেলার ঢাকামারা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগাছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করা হয়। পুশিন হওয়া 16 জনের মধ্যে 6 জন পুরুষ, 6 জন নারী ও 6 জন শিশু রয়েছে। তারা খুলনা, মেহেরপুর, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। খেলার খবর, ক্রিকেট। দীর্ঘ 27 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইসিসির বড় কোনো টুর্নামেন্টের শিরোপার স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। লর্ডসে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল প্রোটিয়ারা। চতুর্থ দিনের খেলা শুরুর আগেই প্রোটিয়াদের দরকার ছিল মাত্র 69 রান, হাতে ছিল 8 উইকেট। পরে ইডেন মার্করামের 136 এবং অধিনায়ক টেম্বা বাবুমার 66 রানের সুবাদে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত চোকার্স তকমা ঘুঁচল প্রোটিয়াদের। ইতিহাসের পাতায় নাম উঠল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হিসেবে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ক্রমেই খারাপের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। তেল আবিবকে সহায়তাকারী দেশে হামলার হুমকি ইরানের, জ্বলবে তেহরান, বলছে ইসরায়েল। ফেব্রুয়ারিতে নির্বাচনে গণতন্ত্রের সুবাতাস দেখছে বিএনপি, আগে সংস্কার চায় এনসিপি। লন্ডনে প্রধান উপদেষ্টার যৌথ ব্রিফিংয়ে নাখোশ জামাত। ঈদ ছুটির শেষ দিনে ঢাকা অভিমুখে কর্মজীবী মানুষের ঢল, বাস, ট্রেন, লঞ্চে সমান ভিড়। উৎসব শান্তিপূর্ণ হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং একযোগে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের অগ্রগতি মাত্র 38%। 3 গুণ ব্যয় বাড়লেও সাড়া নেই অর্থায়নকারী কর্তৃপক্ষের। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।